আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আজকে আমি এই মুহূর্তে যে ক্লাসটি নিতে যাব সেটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ। এখন এই অংশের মধ্যে ভারতের কৃষিকার্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বেশ বৃহত্তম অধ্যায়। এখন কৃষি এমন একটি অর্থনৈতিক কার্যকলাপ যেটাকে আমাদের পাঠদান এবং পঠন পাঠন অত্যাবশ্যক। এখন কথা না বাড়িয়ে আমরা দ্রুত পড়াশোনার মধ্যে এগিয়ে যাব। কৃষিকার্য কাকে বলে? উদ্ভিদ এবং প্রাণীর প্রজনন ঘটিয়ে তা হতে উৎপন্ন উদ্ভিজ্জ এবং প্রাণীজ দ্রব্যাদি নির্মাণের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ তাকেই আমরা কৃষিকার্য বলি। ভারতবর্ষ একটা বৃহত্তম দেশ। এই বৃহত্তর দেশের মূল অর্থনীতির প্রায় 15.6% কৃষি নির্ভর, আর ভারতবর্ষের 50% জনসাধারণ কৃষি নির্ভর। বিশেষত ভারতবর্ষের যত গ্রাম আছে তার সিংহভাগই কৃষি নির্ভর। এখন এই কৃষি এমন একটি অর্থনৈতিক কার্যকলাপ যা সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া খুব জরুরি। এখন আমরা সাধারণভাবে কি জানি যে উদ্ভিজ্জ উৎপাদনী বা জমি থেকে উদ্ভিজ্জ উৎপাদন করার যে ক্রিয়াকলাপ সেটাকেই আমরা কৃষিকার্য বলে থাকি। এখন এই সম্পর্কে ডক্টর জিমারম্যান বা অধ্যাপক জিমারম্যান কি বলেছে, এটা আমি পূর্বেই বললাম। শুধুমাত্র উদ্ভিদ নির্ভর নয়, জমিতে বা ভূমি নির্ভরতার উপর নির্ভর করে উদ্ভিজ্জ এবং প্রাণীজ প্রজনন ঘটিয়ে যে উৎপাদন, উদ্ভিদজ প্রাণীজ যে উৎপাদন ঘটানোর যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সেটাকেই কিন্তু আমরা কৃষিকার্য বলি। বিভিন্ন কৃষিজাত উৎপাদনগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো, যেমন বিদ্যালয়ের পার্শ্ববর্তী যে সকল কৃষি ভূমিগুলি আছে সেখানে এই কিছুদিন আগে যেমন আলু উৎপাদন হয়েছে, এখন ধান বপন চলছে, পরবর্তীকালে আরেকবার ধান বপন হবে এবং বিভিন্ন শস্যাদি সর্ষে, গম ইত্যাদি উৎপাদন আমরা দেখেছি এবং সবজি উৎপাদনও লক্ষ্য করি। এর সাথে সাথে ওই কৃষির উপর নির্ভর করে আমরা কিন্তু গোচারণ ভূমি অর্থাৎ পশুজ উৎপাদন, ডেয়ারি ফার্ম, রেশম উৎপাদন ইত্যাদি গুলো লক্ষ্য করি। এগুলোও কিন্তু কৃষি উৎপাদনের মধ্যেই পড়বে। এখন আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ভারত বা ভারতবর্ষ একটা বৃহত্তম কৃষি বলয়। এর কতগুলি বৈশিষ্ট্য আমরা কিন্তু লক্ষ্য করি। কি কি বৈশিষ্ট্য? সেখানে দেখো, ভারতের কৃষি বলে একটি কথা উল্লেখ করেছি আমি, ভারতের কৃষি এবং তার বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে? জীবিকা সত্তাভিত্তিক কৃষি সেই কৃষি অর্থাৎ জীবনের বা জীবন ধারণের জন্য যে কৃষি উৎপাদন করা হয় সেটাই হলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এখন এই ধরনের কৃষিতে একটি পরিবারে, ধরা যাক একটি পরিবার, তার নির্দিষ্ট পরিমাণ জমি আছে, সেই নির্দিষ্ট পরিমাণে জমির উপর জমিতে যে কৃষি উৎপাদন ঘটানো হচ্ছে বা যে ফসলগুলি উৎপাদন ঘটানো হচ্ছে শুধু তার বা তার সেই পরিবারের শুধুমাত্র ভোগ বা চাহিদা পূরণের জন্যই যে কৃষিটি বা কৃষি উৎপাদন ঘটানো হচ্ছে সেটাই জীবিকা সত্তাভিত্তিক কৃষি। ভারতীয় কৃষি কিন্তু এমতো একটা পর্যায়েই কিন্তু রয়েছে, অর্থাৎ যেখানে এই কৃষি পরিবারগুলি তাদের নিজস্ব জীবন ধারণের প্রয়োজনেই কিন্তু ব্যবহার হয়ে থাকে। এছাড়াও এবার ভারতবর্ষ এসে অতীত থেকে বর্তমানে যে 2020-তে এসে এই যে লকডাউনের সময় পর্যন্ত এসে ধরো যে কৃষি উৎপাদন তোমরা দেখতে পাও, সেখানে সবটাই কিন্তু জীবিকা সত্তাভিত্তিক কৃষি নয়। কেন? এই কৃষি বিবর্তন ঘটেছে ভারতবর্ষের অর্থনৈতিক ইতিহাসে বা অর্থনৈতিক ক্রিয়াকলাপে ভারতের কৃষি ইতিহাসে বিভিন্ন বিবর্তন ঘটেছে। সেখান থেকে তার মধ্যে সবুজ বিপ্লব রয়েছে ইত্যাদি হওয়ার জন্য শুধুমাত্র যে
জীবন ধারণের উপরে নির্ভর করেছে তাই নয়, সেখানে কৃষি বিপ্লব ঘটিয়ে কৃষি উৎপাদনের ধারা পরিবর্তিত করে তাকে শিল্প উৎপাদনের বা শিল্পের কাঁচামাল উৎপাদনের প্রয়োজনেও ব্যবহার করা হচ্ছে। কিন্তু এটা সত্ত্বেও যত কৃষি পরিবার আছে বা যে কৃষি উৎপাদন আছে তার মুখ্য উদ্দেশ্য কিন্তু কৃষক বা কৃষকের পরিবার এর জীবন ধারণের লক্ষ্যটি আজও কৃষি উৎপাদন হয়ে থাকে। এবার কৃষির উপর জনসংখ্যার চাপ। তোমরা জানো এই মুহূর্তে ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 135 কোটি। এই যে বিপুল জনসংখ্যা, এই বিপুল জনসংখ্যার গ্রাসাচ্ছাদন মানে যে খাবার গ্রহণ করবে সেটা কোথা থেকে আসে? কৃষি। সেই বিভিন্ন প্রদেশের বিভিন্ন ধরনের মানুষের খাদ্য রীতি এবং খাদ্য গ্রহণের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেই খাদ্য গ্রহণ বা খাদ্যের ভিন্নতা থাকলেও সেটার মূল কোথা থেকে আসে? কৃষিজ উৎপাদনের উপরে আমরা যে খাবারটা খাচ্ছি। এবার তোমরা একটা ভাবো যে আমাদের একটা গ্রামে 1000 মানুষ বাস করে, তাদের দুবেলা খেতে কত খাবার লাগতে পারে, মানে কত চাল, ডাল, আলু, তেল ইত্যাদি সব লাগতে পারে। তাহলে এই বিপুল একটা দেশ ভারতবর্ষে কত পরিমাণ খাদ্যশস্য লাগতে পারে একদিনে। তাহলে সারা বছরের জন্য এই এত বছর ধরে যে জনসংখ্যার চাপ মানে খাদ্য গ্রহণের যে চাহিদা সেটা কে পূরণ করেছে? ভারতবর্ষের কৃষিজ উৎপাদন। কারণ জনসংখ্যা ক্রমাগত ভারতবর্ষের উত্তরোত্তর বাড়ছে। আমরা জনসংখ্যার বিচারে এখন পৃথিবীতে দ্বিতীয়। এই দ্বিতীয় জনসংখ্যার বৃহত্তম দেশ হিসাবে তার একটা খাদ্য চাহিদা আছে, সেই খাদ্য চাহিদা পূরণ করছে কিন্তু আমাদের দেশ এই ভারতবর্ষের কৃষি। এবার কৃষিতে পশু শক্তির প্রাধান্য 3 নম্বর পয়েন্টে লিখছি, কৃষিতে পশু শক্তির প্রাধান্য। হ্যাঁ, আমি একটু আগে কি বললাম যে পশু শক্তি কেন ব্যবহার হচ্ছে। দেখো যে আমরা যখন কৃষকরা যখন মাঠে লাঙল দেন তখন কি গরু বা মহিষের ব্যবহার ঘটান, যখন এই শস্যগুলোকে মাড়াই করেন অর্থাৎ ঝাড়াই করেন তখনও দেখেছো পশু শক্তির ব্যবহার হয়ে থাকে, মানে সেখানে বিভিন্ন ক্যাটলের ব্যবহার হয়ে থাকে। এটাকেই পশু শক্তির প্রাধান্য বলা আছে। কেননা আমাদের কৃষি প্রযুক্তি যতই সবুজ বিপ্লবের আসুক, ভারতবর্ষের কৃষি উন্নতি ঘটেছে, বিভিন্ন যন্ত্রাংশের ব্যবহার ঘটেছে ঠিকই, কিন্তু ভারতবর্ষের এই বৃহত্তম দেশের যে প্রত্যন্ত গ্রামাঞ্চল অনুন্নত যে সকল এলাকাগুলি রয়েছে সেখানে কৃষি আধুনিক যন্ত্রপাতির অনুনিবেশ এখনো সম্ভব হয়নি। তাই ভারতবর্ষের কৃষির একটা সিংহভাগ বা অধিকাংশ বিষয় জুড়ে রয়েছে কিন্তু পশু শক্তির প্রাধান্য। এবার মৌসুমী বৃষ্টিপাতের নির্ভরতা। হ্যাঁ, ভারতবর্ষের সেচ প্রকল্প গৃহীত হয়েছে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে বা নদী পরিকল্পনাগুলোতে আমাদের সেচ ব্যবস্থা দেশের প্রভূত উন্নতি ঘটেছে ঠিকই। যেমন আমাদের বাড়ির কাছে কি রয়েছে? দামোদর ভ্যালি কর্পোরেশন। সেই দামোদর ভ্যালি কর্পোরেশন আমাদের গ্রাম দুর্গাপুরে কিন্তু পৌঁছে গিয়েছে। ডিভিসি সাবসিডারি ক্যানেল, গিয়াকুন্তি ক্যানেলের মাধ্যমে আমরা জলসেচ লক্ষ্য করি, কিন্তু এর উপরেও ভারতবর্ষ শুধুমাত্র এই সেচ সেবিত এলাকার উপরেই তো ভারতবর্ষের সমস্ত কৃষিক্ষেত্রের উপরে নেই। সেখানে ভারতবর্ষের আরো যে সকল এলাকাগুলো রয়েছে এবং আমাদের এলাকাতেও কৃষির একটা সারা বছর ধরে কৃষির একটা সিংহভাগ কিন্তু নির্ভরতা করে বৃষ্টির জলের উপরে। সেখানে মৌসুমী বৃষ্টির উপর নির্ভরতা। হ্যাঁ, আমরা যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষের বুকে কি নিয়ে আসে? ভারতবর্ষের বিশেষত গাঙ্গ অববাহিকা এবং ভারতবর্ষের মূল যে কৃষি বলয়ের উপরে বর্ষাকালীন যে বৃষ্টি আনে সেই বৃষ্টিপাতের উপর নির্ভর করে ভারতবর্ষের সামগ্রিক যে কৃষি তার কিন্তু 65% নির্ভর করে মৌসুমী বৃষ্টিপাত যদি ঠিক সময় ঠিকভাবে ঘটে তবেই ভারতবর্ষের কৃষি কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা উৎপাদন করতে সক্ষম হবে। যদি কোনো বছর তা বিলম্বিত হয় তাহলেও খরাজনিত কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়, আবার অগ্রিম এগিয়ে আসার জন্য বা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণেও কিন্তু বন্যাজনিত কারণ বা অতিরিক্ত বৃষ্টিপাত জনিত কারণে ফসল হানি ঘটে। ফলে কৃষিতে এই হানি বা আশঙ্কা আমাদের কিন্তু সবসময় থেকেই যায়। সেই জন্যে মৌসুমী বৃষ্টিপাত এর উপর নির্ভর করেই ভারতবর্ষের কৃষি কিন্তু তার মেরুদণ্ড দাঁড়িয়ে আছে। এবার জলসেচের ব্যবহার। মৌসুমী বৃষ্টিপাতের বলতে গিয়েই আমি কিন্তু যে বিষয়টা বললাম সেটা হচ্ছে
কৃষি নির্ভরতা, বৃষ্টির নির্ভরতার উপরে আমরা লক্ষ্য করেছি। এবার তোমাদের যেটা লক্ষ্য করব যে জলসেচের ব্যবহার। আমাদের কৃষিতে যে সকল বিষয়গুলি বৃষ্টিপাত নির্ভরতা রয়েছে তার বাদ দিয়ে আমাদের বলেছি যে রবি শস্যের চাষও কিন্তু ভারতবর্ষে হয়ে থাকে। সেই যে চাষ সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা বৃষ্টি নির্ভরতা বাদ দিয়ে সেচ নির্ভরতার উপরে প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। হ্যাঁ, দ্বিতীয় অংশে আমরা চলে এসেছি। এতক্ষণ আমি ভার্চুয়ালি এখনই ওখানে দেখাচ্ছিলাম, এখন আমরা কিছুটা কম্পিউটার বা মাল্টিমিডিয়ার সাহায্যে পড়ার চেষ্টা করব কৃষিটাকে। এখন এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা আইনত কিছু প্রোটোকল মেনটেন করার জন্য আমি এই অংশটি বোঝানোর জন্য ইফার্ম ইনফোমিডিয়া প্রাইভেট লিমিটেডের যে জিওগ্রাফি বিষয়ক যে মাল্টিমিডিয়া তার আমি কিছুটা সাহায্য নিচ্ছি এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। এখন এখানে তোমরা দেখো যে কৃষিকে কিভাবে উপস্থাপন করছে। তোমাদের ওই অংশ যখন বোর্ডে বুঝিয়েছি তখন অবশ্যই আমি একটা অধ্যাপক জিমারম্যানের কথা বলেছিলাম, সেখানে উনি কি বলছেন সেটা একবার দেখে নেওয়া যাবে। হ্যাঁ, আমি যেরকম ঠিক বলেছিলাম, ওনার কথা উদ্ধৃত করেই আমি বলেছিলাম কৃষিকাজ মৃত্তিকা, জীবজগৎ এবং কে ব্যবহার করে মানুষের বিশেষ ধরনের যে অর্থনৈতিক প্রচেষ্টা ও উৎপাদনমুখী কাজ, সেটাই হলো কৃষিকাজ। এবং এটা একবারেই সহমত, তোমরাও নিশ্চয়ই এর সাথে সহমত হবে। এরপরে কৃষির ওপর প্রকৃতি, অর্থনীতি ও পরিবেশের প্রভাব। এবার প্রকৃতির প্রভাবগুলো আমরা দেখব। প্রকৃতির প্রভাবের মধ্যে কি রয়েছে? জলবায়ু বা উষ্ণতা, বৃষ্টিপাত এবং আর্দ্রতা, ভূমির প্রকৃতি, মাটি এবং জৈব পদার্থের ব্যবহার বা জৈব পদার্থের প্রভাব। এখন এগুলো আমি পুঙ্খানুপুঙ্খে একটু বলে যাওয়ার চেষ্টা করব। যে জলবায়ু বলতে আমরা কি বুঝি? কোন একটি এলাকার দীর্ঘ 30 বা 35 বছরে আবহাওয়ার যে গড় রেকর্ড, সেটাকে কিন্তু আমরা এই অঞ্চলের জলবায়ু। এখন এই আবহাওয়ার রেকর্ড বলতে কি বোঝাচ্ছে? সেই অঞ্চলের উষ্ণতা, গড়বার্ষিক উষ্ণতা বা উষ্ণতার প্রসর, এর মান, বৃষ্টিপাতের পরিমাণ, আর্দ্রতার পরিমাণ, বায়ু প্রবাহের পরিমাণ, বায়ু প্রবাহের দিক ইত্যাদি বিষয়। এখন এর সঙ্গে কৃষির কি সম্পর্ক? সেখানে প্রথমে দেখো উষ্ণতা। যে অঞ্চল, মনে করো আমরা কোন অঞ্চলে বাস করছি, সেটার নাম হচ্ছে সুরো এবং দুর্গাপুর গ্রাম। এই অঞ্চল ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এইখানে উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল আছে, শীতল এবং শুষ্ক শীতকাল। তার এই অঞ্চলের সঙ্গে নিশ্চয়ই আমাদেরই দেশের বা আমাদের রাজ্যেরও, ধরো আমাদের রাজ্যে পুরুলিয়া বা বাঁকুড়ার পশ্চিম অংশে জলবায়ুগত কিছু ভিন্নতা অবশ্যই আছে। আমাদের অঞ্চলে যে উষ্ণতা বা গ্রীষ্মকালের যে তাপের প্রভাব, সেটা কিন্তু পুরুলিয়া বা বাঁকুড়াতে তার চেয়ে অনেক বেশি শুষ্কতা দেখা যায়। আমাদের এই অঞ্চল অনেক বেশি আর্দ্র, কারণ গাঙ্গেয়কার আর্দ্রতা এই অঞ্চলকে প্রভাবিত করছে। আবার আমাদের এই অঞ্চলে যে ধরনের উষ্ণতা এখন বর্তমানে, আজকে এখন লকডাউন চলছে মতো অবস্থাতে, আজকে হচ্ছে 1 মে, এই দিনটিতে দার্জিলিং পার্বত্য অঞ্চলের যে এখন বর্তমান উষ্ণতা, তার সঙ্গে আমাদের এখানে কিন্তু অনেক বেশি ওখানে ঠান্ডা, আমাদের এখানে অনেক বেশি গরম বা উষ্ণ। মানে এই যে আঞ্চলিক উষ্ণতা উপর নির্ভর করে কিন্তু কৃষির প্রকৃতি নির্ভর করবে। কেননা যে কোনো ধরনের কৃষি উৎপাদন, অর্থাৎ কৃষি শস্যগুলি বা কৃষি উৎপাদনগুলি কিন্তু সেই অঞ্চলের বৃষ্টিপাতের উপর, উষ্ণতার উপরে দারুণভাবে নির্ভরশীল। কেননা সেই অঞ্চলে কৃষি উৎপাদন শুধু নয়, গাছগুলির যে ফ্লারিশ করবে বা বাড়বে এবং তার ফুল ফলে ভরে উঠবে, সেটা কিন্তু উষ্ণতার উপর শারীরবৃত্তীয়, উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যকলাপ উষ্ণতার উপর দারুণভাবে নির্ভরশীল। অতএব রাজস্থান মরুভূমিতে বা দাক্ষিণাত্যের মালভূমিতে যে ধরনের কৃষি সম্ভব হবে, বা শীত প্রধান দেশগুলিতে, ইউরোপের দেশগুলিতে যে ধরনের কৃষি উৎপাদন সম্ভব হবে, আমাদের দেশে পশ্চিমবঙ্গ বা আমাদের গ্রামটাই ধরো স্মল ইউনিটে, সেখানে কিন্তু এই ধরনের কৃষি উৎপাদন সম্ভব হবে না। বা আমাদের এখানে যেটা হবে সেটা কিন্তু শীত প্রধান দেশগুলিতে সম্ভব নয়।
এরপরে আসি বৃষ্টিপাত। হ্যাঁ, কেননা উদ্ভিদে বেঁচে থাকার জন্য মৃত্তিকার কৈশিক অংশে জল দরকার, কারণ সেটাই তো সে মৃত্তিকা থেকে খাদ্যরস সংগ্রহ করবে জলের মাধ্যমেই। তোমরা জীবন বিজ্ঞানে পড়েছো, সংবহন করার মাধ্যমে সেটা খাদ্যরসগুলো সংবাহিত হবে। এখন জলই যদি না থাকে বা জলের পরিমাণ কম বেশি কি হবে তার উপরে কৃষি নির্ভর করছে। যেমন অত্যাধিক বৃষ্টি বা বৃষ্টির প্রাচুর্যতার উপর নির্ভর করে, মৃত্তিকার জলীয় উৎপাদনের অনেক বেশি প্রাচুর্যতার উপর নির্ভর করে যে ধরনের কৃষি উৎপাদন সম্ভব হয়, সেটা শুষ্ক অঞ্চলে বা শুষ্ক জলবায়ুতে বা শুষ্ক ঋতু নির্ভর যে সকল কৃষি, সেগুলো আর্দ্র ঋতুতে সম্ভব নয়। আবার আর্দ্র ঋতুতে যেগুলি সম্ভব সেগুলো শুষ্ক ঋতুতে বপন করতে যাওয়া সম্ভব নয়, কারণ প্রত্যেকটি উদ্ভিদের আলাদা আলাদা বিশেষ শারীরবৃত্তীয় গুণ বা প্রাকৃতিক গুণ আছে বা বৈশিষ্ট্য আছে, তার উপর নির্ভর করে চলতে হবে। তার জন্য অবশ্যই দরকার বৃষ্টিপাত, এবং বৃষ্টিপাতের ভিন্নতাতে কৃষি উৎপাদনের ভিন্নতা বা বৈচিত্র্যতাও দেখা যাবে। এবার ভূমির প্রকৃতির কথা আসি। ভূমির প্রকৃতি তোমরা নিশ্চয়ই দেখছো যে ভূমির ঢাল একটা অন্যতম বিষয়, কেননা ভূমির ঢালের উপর নির্ভর করে সেই অঞ্চলে মাটিতে জল দাঁড়াবে কিনা। আর যদি মাটিতে জল দাঁড়িয়ে থাকে তাহলে তার কি হবে, লিচিং প্রক্রিয়ার মাধ্যমে সেটা ধীরে ধীরে মৃত্তিকার মধ্যে দিয়ে সেই জল কৈশিক ছিদ্রপথে মৃত্তিকার বিভিন্ন স্তরে গিয়ে পৌঁছাবে। এখন যদি ঢাল বেশি হয় তাহলে তো কি হবে, রান অফ হবে, অর্থাৎ মাটিতে ধুয়ে তাহলে নিচে চলে যাবে, ফলে মৃত্তিকাতে জল ধারণ ক্ষমতা অনেক কম হবে ওই অঞ্চলে। আর যত প্লেন হবে মৃত্তিকার জল ধারণ ক্ষমতা বেশি হবে। সেই বৈশিষ্ট্যের উপর নির্ভর করে যে অঞ্চলে ভূমির ঢাল বেশি সেই অঞ্চলে এক ধরনের কৃষি উৎপাদন সম্ভব হবে, আবার সমভূমি অঞ্চলে এক ধরনের কৃষি উৎপাদন নির্ভর করবে বা হবে। এখন দার্জিলিং পার্বত্য অঞ্চলে যে ধরনের কৃষি উৎপাদন হয় চাষ হয়, সেটা সমভূমিত অঞ্চলে, এই অঞ্চলে তো আমাদের দামোদর ভ্যালি যে বা গাঙ্গেয় অববাহিকাতে এই ধরনের কৃষি উৎপাদন চা উৎপাদন সম্ভব হবে না। বা এই অঞ্চলে যে ধান উৎপন্ন হয়, যে আলু উৎপন্ন হয়, যে পাট উৎপন্ন হয়, সেটা দার্জিলিং পার্বত্য অঞ্চলে ওই যে হাই স্লোপ বা স্টিপ স্লোপ নির্ভর যে ধাপ চাষ সেখানে কখনোই সম্ভব হবে না। এবার মৃত্তিকার কথায় আসি। পরের পয়েন্ট আমরা মৃত্তিকাতে এসেছি। হ্যাঁ, মৃত্তিকায় কি করে নির্ভর হবে, মৃত্তিকা তোমরা জানো, মৃত্তিকায় যখন পড়িয়েছি তখন তোমাদের বলেছি যে মৃত্তিকার যে 3টে স্তর রয়েছে, সেই স্তরের বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, জৈব পদার্থের প্রাধান্যতাতে দীর্ঘ প্রাকৃতিক কার্যকলাপের মাধ্যমে অ্যালুভিশন ইত্যাদি প্রক্রিয়া একটা মৃত্তিকা তার সুষ্ঠু স্তর বিন্যাস করতে সক্ষম হয়। এখন মাটির তার গুণাগুণ নির্ভর করবে ওই অঞ্চলের মৃত্তিকার প্যারেন্ট মেটেরিয়াল বা শিলামাতৃকা এবং জৈব পদার্থের পরিমাণের উপর, অর্থাৎ তার টেক্সচার এবং স্ট্রাকচার নির্ভর করবে। আর এইসব গুণাগুণের উপর নির্ভর করে মৃত্তিকার সেটি উর্বর না অনুর্বরতা সেটা প্রমাণিত হবে। যে অঞ্চলে মাটি উর্বর সেই অঞ্চলে যে ধরনের কৃষি উৎপাদন সম্ভব হবে, অনুর্বর মৃত্তিকাতে সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। আবার মৃত্তিকার আঞ্চলিক বিভিন্ন চরিত্রের উপর বিভিন্ন ধরনের কৃষিজ ফসল ও নির্ভর করবে। যেমন রেগুড় মাটিতে বা চানুজম মৃত্তিকাতে কার্পাস তুলা আমরা খুব উল্লেখযোগ্যভাবে উৎপাদিত হয়। আমাদের গাঙ্গেয় পেলব ভূমিতে পাট চাষ ভালো হয়, কিন্তু কখনোই ওই পাট চাষের জায়গায় যদি আমি তুলো উৎপাদন করতে যাই গাঙ্গেয় পেলব ভূমিতে সম্ভব হবে না, বা সেই ধরনের কৃষি উৎপাদন আমরা কখনোই দেখতে পাবো না। আবার পক্ষান্তরে ঠিক উল্টো দিকে চলে যাও, যে রেগুড় মাটিতে গিয়ে যদি পাট উৎপাদন করি বা অন্যান্য কৃষিজ ফসল সেভাবে উৎপাদন করতে যায়, সেই ধরনের কিন্তু ফলাফল আমরা পাবো না। আর জৈব পদার্থ ওটাও মৃত্তিকারই একটা অংশ। মৃত্তিকার তার উর্বরতা, গুণাগুণ অনেক অংশে জৈব পদার্থের উপর নির্ভরশীল। অর্থাৎ জৈব পদার্থ কম বেশি হলে মৃত্তিকার উর্বর শক্তির ভিন্নতা ঘটবে, আর সেই ভিন্নতার উপর নির্ভর করে কৃষিজ উৎপাদনও ভিন্নতা নির্ভর করবে। এবার আমরা পরবর্তী অংশে যাব, দেব অর্থনৈতিক প্রভাবে কি বলছে। হ্যাঁ, অর্থনৈতিক প্রভাবে সেখানে দেখছি কি, দক্ষ ও সুলভ শ্রমিক, তারপরে রয়েছে যান্ত্রিক ব্যবহার, মূলধন বিনিয়োগ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আর বাজার ও সরকারি নীতি। হ্যাঁ, অর্থনীতি প্রভাবের মধ্যে হচ্ছে দক্ষ ও সুলভ শ্রমিক। যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে কৃষিতেই সর্বাংশে যন্ত্রাংশ নির্ভর এমনটা সম্ভব নয়। এটা এমন একটি অর্থনৈতিক কার্যকলাপ সেখানে দক্ষ এবং সুলভ শ্রমিকের কিন্তু প্রয়োজন। বিশেষত আমাদের মতো দেশ, উন্নয়নকামী দেশ,
সেই দেশগুলিতে অধিকাংশ কৃষি, যখন আমি আগের অংশটা বোঝাতে গিয়ে সেখানে বলে দিয়েছি যে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, অর্থাৎ তার পরিবার বা কৃষক ও তার পরিবারে বিভিন্ন সদস্যের খাদ্য চাহিদা পূরণের জন্য বা নিজস্ব আত্মচাহিদা পূরণের জন্য যে ধরনের কৃষি উৎপাদন করা যায় সেটাই তো জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। সেই কৃষিতে ঘটাতে গেলে দীর্ঘ পরিকল্পনা এবং দীর্ঘ অভিজ্ঞতা নির্ভরতার উপর নির্ভর করে বা পারিবারিক বিভিন্ন জ্ঞানের উপর কৃষি জ্ঞানের উপর নির্ভর করে কৃষি উৎপাদন হয়ে থাকে। সেখানে শ্রমিক অবশ্যই দক্ষ, আর সেটা সুলভ হতে হবে, কেননা আমরা উন্নয়নগামী দেশ, আমরা অর্থনৈতিকভাবে এতটা স্ট্রেংথ বা স্বনির্ভর নই। ফলে আমাদের যে শ্রমিকগুলি কৃষিতে বিনিয়োগ হয় সেখানে মজুরির হার কম, ফলে সহজেই শ্রমিক পাওয়া সম্ভব হয় এবং দক্ষ অবশ্যই, কেননা দীর্ঘকালীন কৃষিতে নিযুক্ত থাকার ফলে তাদের কৃষি জ্ঞান প্রভূত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আর যন্ত্রাংশের ব্যবহার বা যন্ত্রপাতি ব্যবহার, হ্যাঁ, ভারতবর্ষে সবুজ বিপ্লবের পরে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতির অনুপ্রবেশ ঘটেছে কৃষি কার্যকলাপে বা কৃষিতে। সেখানে আমরা দেখেছি যে ট্রাক্টর, হারভেস্টার, বিভিন্ন ধরনের সেচ যন্ত্রপাতি, রোটাভিটার ইত্যাদি ব্যবহার কিন্তু ক্রমাগত বাড়ছে। এটা অবশ্যই কৃষি বিপ্লব বা কৃষির উন্নয়নের একটা অংশ, কেননা প্রতিনিয়ত কৃষির উপরে কিন্তু চাপ বাড়ছে, কৃষি জমির উপরে উত্তরোত্তর জনসংখ্যা বৃদ্ধি, সেই সঙ্গে সেই জনসংখ্যার খাদ্য চাহিদা, সেই খাদ্য চাহিদা পূরণের জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হচ্ছে, যন্ত্রাংশের উপর নির্ভর করতে হচ্ছে এবং অনেক বেশি কৃষি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আমাদেরকে এই অর্থনৈতিক কার্যকলাপকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। এবার মূলধনের বিনিয়োগ, হ্যাঁ, যে কোনো ধরনের কৃষিতেই তার কৃষি বীজ কেনা, কীটনাশক সার কেনা বা রাসায়নিক সার কেনা, কীটনাশক দ্রব্য ইত্যাদি বা কৃষি যন্ত্রপাতি করার জন্য মূলধন অবশ্যই প্রয়োজন। সে জীবিকা সত্তাভিত্তিক কৃষি হোক, মিশ্র কৃষি হোক, হর্টিকালচার হোক, পার্মাকালচার হোক, যে কোনো ধরনের বাগিচা কৃষি হোক, যে কোনো ধরনের কৃষিতেই কিন্তু দক্ষ শ্রমিকের অর্থনৈতিক অনেক বেশি অর্থনৈতিক মূলধনের বিনিয়োগের প্রয়োজন রয়েছে। আর উন্নত যোগাযোগ ব্যবস্থা, পরের পয়েন্টে, হ্যাঁ, জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন হয়তো কথা বলবো না, কিন্তু যেখানে বাগিচা কৃষি রয়েছে, যেখানে শিল্প নির্ভর যে সকল কৃষি রয়েছে বা শিল্পতে কাঁচামাল প্রডিউস করার জন্য যে সকল কৃষি রয়েছে, হর্টিকালচার রয়েছে, ফ্লোরিকালচার রয়েছে, এই অঞ্চলগুলোতে অবশ্যই যোগাযোগ ব্যবস্থা খুব উন্নতির প্রয়োজন আছে। সেখানে সড়ক পরিবহন হোক, রেলপথ পরিবহন হোক, জলপথ পরিবহন হোক, যে কোনো ধরনের একটি যোগাযোগ ব্যবস্থা দ্রুত প্রয়োজন। কেননা শিল্পে প্রয়োজনীয় যে সকল কাঁচামাল, কৃষি নির্ভর যে সকল শিল্প আছে, যেমন ইক্ষু বা চিনি শিল্প, কার্পাস বয়ন শিল্প, ভারতবর্ষে দেখা যাক যে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ওই অঞ্চলে যে সকল ইক্ষু উৎপাদিত হয়, সেই সকল ইক্ষুগুলিকে দ্রুত ওই চিনি বা সরকার শিল্প কলগুলিতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু উন্নততর সড়ক পরিবহন অবশ্যই প্রয়োজন। আবার কার্পাস উৎপাদন কেন্দ্র হতে হতে দাক্ষিণাত্য মালভূমি কার্পাস উৎপাদন বলা হতে মুম্বাই, আহমেদাবাদ কার্পাস বয়ন শিল্প কেন্দ্রে দ্রুত কার্পাসকে বয়ে নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা অবশ্যই প্রয়োজন আছে। পশ্চিমবঙ্গের কথা ধরো, গাঙ্গেয় অববাহিকার যে পাট শিল্প বলা রয়েছে, পাট উৎপাদন কেন্দ্র রয়েছে, সেখানে হুগলি নদীর তীরবর্তী যে সকল পাট শিল্প কেন্দ্র রয়েছে, ওই পাটকে দ্রুত বয়ে নেওয়ার জন্য সড়ক পরিবহন, রেলপথ পরিবহন বা জলপথ পরিবহনে অবশ্যই যোগাযোগ ব্যবস্থা উন্নতির প্রয়োজন রয়েছে। এবার বাজার ও সরকারি নীতি, হ্যাঁ, বাজার নির্ভর করে চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে একটি বাজার নির্মিত হয়, অর্থাৎ চাহিদা যত বাড়বে যোগানও সেই হাতে বাড়াতে হবে বা বাড়বে। এখন এই অবস্থাটি নির্মাণ করার জন্য যত উন্নততর হবে বাজার ব্যবস্থা, তত কৃষি বিপণন মাত্রা বাড়বে, অর্থাৎ কৃষি উৎপাদন এবং ইকোনমিক মোবিলিটি অনেক বেশি বাড়বে এবং সেটা যত বাড়বে কৃষি উন্নয়নও তত বেশি সম্ভব হবে। আর সরকারি নীতি, এই যে এগ্রিকালচারাল ইকোনমি অর্থাৎ কৃষি অর্থনীতি এবং তার মোবিলিটি, এটা নির্মাণ করে যে সেই দেশের সরকার বা রাষ্ট্র। এরা সরকারের যে সকল নীতি গৃহীত হবে তার উপর নির্ভর করবে যে সে কৃষককে কতটা উৎসাহ দান করলো। কৃষকের উৎসাহ নির্ভর করবে তার কৃষিজ উৎপাদিত পণ্যের চাহিদার উপরে নির্ভর করবে এবং সে তখন সেটাকে যোগান দেবে এবং সরকারের এই যে সকল নীতি গৃহীত হবে সেটা কৃষি নির্ভর শিল্প স্থাপন,
কৃষককে উৎসাহ দান, কৃষকের বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের ট্রেনিং, কৃষি যন্ত্রপাতি বা সার ইত্যাদিতে ভর্তুকি, এই সামগ্রিক বিষয়গুলি সরকার বিভিন্ন ধরনের নীতি গ্রহণের মাধ্যমে সেগুলোকে গ্রহণ করবে এবং তা কৃষি উৎপাদনকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে এবং তাতে কৃষি উৎপাদন এবং কৃষি উন্নতি অনেক দীর্ঘতর এবং উন্নয়নগামী হয়ে উঠবে।